প্রিয় দর্শক বন্ধুরা, আজ গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। অনেকেই আমার গল্প শোনেন, কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি সত্যিই আমার পরিশ্রম আপনার ভালো লাগে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। গল্পটি এখন শুরু করছি। একটা কালো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো আমার বাবা। মেয়ের নামে নাকি অনেক জায়গা সম্পত্তি আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, এই জন্য সব সম্পত্তি তার মেয়েই পাবে। বাবা এই কথা শোনার পর থেকেই আমাকে বলতাছে, ওই মাইয়ারে যদি শাহিদ বিয়া না করে, তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। ওই মুদির দোকান দিয়া আর কয়দিন সংসার চালাইব। আজকা থেকে ওষুধ খাওয়া বাদ দিলাম, আর ওষুধ খামো না ওর টাকায়। আব্বা উঠানে বসে কথাগুলো বলতাছে আমারে শুনিয়ে শুনিয়ে। আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি এসএসসি পাশ করার পর আব্বা হঠাৎ স্ট্রোক করে। তারপর থেকে আমি পড়ালেখা বাদ দিয়ে সংসার খরচ আর বাবার ওষুধের টাকা আমাকেই জোগাড় করতে হয়। বাজারে ছোট একটা মুদির দোকান ছিল বাবার, সেটাতেই এখন আমি বসি। সকালে না খেয়ে বাবার সামনে দিয়ে মাথা নিচু করে দোকানে চলে গেলাম। রাতে ফিরে এসে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। মা আমাকে ভাত তরকারি দিতে দিতে বলল, বাজান, তোর বাপে কিন্তু সকাল থেকে কিছুই খায় নাই, ওষুধও খায় নাই। তোর বাপেরে বাঁচানোর জন্য হলেও রাজি হয়ে যা। মানুষটা যদি আবার স্ট্রোক করে, তাইলে কিন্তু হে আর বাঁচব না বলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। আমি আর ভাত না খেয়ে হাত ধুয়ে বললাম, আব্বারে যে কও আমি বিয়াতে রাজি। এই বলে আমি উঠে ঘরে চলে আসলাম। আব্বা একদিনের মধ্যে বিয়া ঠিক করে ফেললো। আগামী সোমবার বিয়া। বিয়ের দিন সকালে আব্বার জন্য নতুন পাঞ্জাবি, আমার জন্য শাড়ি আর আমার জন্য একটা ভালো পাঞ্জাবি পাঠালো মেয়ের বাবা। কিন্তু আমি আমার কেনা পাঞ্জাবি পরেই বিয়ে করতে চলে গেলাম। তাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করেছে, অনেক লোক দাওয়াত করেছে। আমাকে আংটি পরিয়ে বরণ করে নিল মেয়ের মা। বিয়ে পড়ানো শেষে বিদায় বেলা আমার শ্বশুর আমার হাত ধরে বলল, বাবা, আমার মেয়েকে কষ্ট দিও না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি দেওয়ার চেষ্টা করব। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি বউ নিয়ে চলে আসলাম। রাতে বউ নিয়ে বাড়িতে আসার পর পাড়া প্রতিবেশীরা আমার বউকে দেখে বলতে লাগলো, এই ছেলের সাথে বউটা মানায় নাই। আরেকজন বলতে লাগলো, আরে করিম ভাই, পোলাডারের টাকার লোভে বিয়া করাইছে, মেয়ের বাপের মেলা সম্পত্তি। তাদের কথা শুনে লজ্জায় আমি চলে আসলাম সেখান থেকে। একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আব্বা টাকার লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। কি হবে টাকা পয়সা দিয়ে যদি ঘরে সুখ না থাকে? এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেছে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে। আব্বা এসে বলল, কিরে, এখনো ঘরে যাস না কেন? মায়াডা একা একা বসে আছে ঘরে। আব্বারে আর কিছু না বলে ঘরের সামনে চলে আসলাম। ঘরে ঢুকতেও কেমন জানি লাগতাছে, তাও ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজা খোলার শব্দ শুনে আমার দিকে তাকালো মাথায় বড় ঘোমটা দিয়ে। খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। মেয়েটা ভেবেছিল আমি তাকে হাত ধরে উঠাবো, কিন্তু আমি তাকে না উঠিয়ে একটু সরে গিয়ে পাঞ্জাবি খুলে বিছানায় রাখলাম। আমি এখন পর্যন্ত মেয়েটাকে দেখি নাই। একবার শুধু দেখেছিলাম বিয়ের আগে, কিন্তু এখন পর্যন্ত বউ সাজে দেখিনি ঘোমটা দেওয়ার কারণে। মেয়েটা তখন ঘোমটা সরিয়ে খাটের ওপর থেকে আমার পাঞ্জাবিটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ঘামে ভেজা সাদা পাঞ্জাবিটা এভাবে রাখলে দাগ পড়ে যাবে। আমি তার মিষ্টি কণ্ঠ শুনে তার দিকে ভালোভাবে তাকালাম। না, মেয়েটা কালো হলেও মুখটা গোলগাল।
লাল শাড়ি পরার কারণে আরও কালো লাগতাছে। তারপরেও তার মুখ গোলগাল থাকার কারণে মায়া মায়া একটা ভাব আছে। আমি তার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় বসে পড়লাম। সে পাঞ্জাবিটা খড়ের রশিতে ভালোভাবে নেড়ে দিল। আমি তাকে বললাম, এই শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। তাই বলে বালিশটা ঠিক শুতে যাব। অমনি তিনি বললেন, আমার নাম তো এই না, আমার নাম ময়না। আর এভাবে শুয়ে পড়বেন মানে? বিছানাটা কত অগোছালো দেখেছেন? ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা এসে বিছানাটা নষ্ট করে গেছে। দাঁড়ান, আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাটা বলেই ময়না এদিক ওদিক তাকাতে লাগলো, যেন এখনই ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু খুঁজে বের করে ফেলবে। আমি খাটের কোণায় চুপচাপ বসে তার কাণ্ড দেখতে লাগলাম। যে মেয়ে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘোমটার নিচে মুখ লুকিয়ে থমকে বসেছিল, সে এখন একদম নিজের ঘরের মতো অধিকার নিয়ে কথা বলছে। আমি একটু বিরক্ত সুরেই বললাম, এই মাঝরাতে এখন আর ঝাড়ু দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবেই শুয়ে পড়ো। সারাদিন অনেক ঝামেলা গেছে, আমার শরীরে আর কিচ্ছু সহ্য হচ্ছে না। ময়না আমার কথা শুনে থমকে দাঁড়ালো। লাল ভারী শাড়ির আঁচলটা শক্ত করে হাতে পেঁচিয়ে নিয়ে আঁচলটা তার মাথায় হালকা করে তুলে দিল। তারপর খাটের পাশে এসে দাঁড়িয়ে আস্তে করে বলল, নোংরা বিছানায় শুলে তো সকালে গায়ে অ্যালার্জি উঠবে আমার। আপনার ধুলাবালিতে অসুবিধা হয় না? আমি কোনো উত্তর দিলাম না, সোজা অন্যদিকে মুখ করে এক পাশে শুয়ে পড়লাম। সারাদিনের ধকল আর পাড়াপড়শির কথাগুলো মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছিল। টাকার লোভে করিম ভাই পোলারে বিয়া করাইছে, কথাটা যেন কানের কাছে আবার বেজে উঠল। বুকটা ভার হয়ে এলো। বাবার ওপর যে রাগটা জমছিল সেটা আর সামলাতে পারছিলাম না। সত্যি তো, টাকা লোভে আমার মতো একটা ছেলের জীবনটা এভাবে একটা এমন মেয়ের সাথে বেঁধে দিল। পেছন থেকে মচমচ শব্দ হলো। বুঝলাম ময়না কোনো মতে হাত দিয়ে বিছানার ধুলো ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করছে। তারপর খাটের একদম শেষ মাথায় যতটুকু সম্ভব দূরত্ব রেখে এসে শুয়ে পড়ল। ঘরের কোণে জ্বালানো হালকা বাল্বের আলোয় আমাদের দুইজনের মাঝখানের খালি জায়গাটা খুব স্পষ্ট লাগছিল। রাত তখন অনেক, চারপাশ একদম নিঝুম। শুধু ঘরের টিনের চালে থেকে থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ ময়না হালকা গলায় বলল, আপনি কি খুব কষ্ট পেয়েছেন? আমি চোখ না খুলেই জিজ্ঞেস করলাম, কিসের কষ্ট? এই যে বাড়ির বাইরের মানুষগুলো যেসব বলল। আমি তো সব শুনেছি। ময়নার গলাটা একটু কেঁপে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, শুনছো যখন তখন তো সবই বুঝছো। ময়নার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন খটকা দিয়ে উঠল। বাইরের লোকগুলোর বিশ্রী মন্তব্য যে তার কানে পৌঁছে গেছে সেটা আমি ভাবতে পারি নাই। মেয়েটা নতুন এক বাড়িতে এসেছে, তাও আবার এমন সব কথা শুনে তার মনটা কেমন লাগতেছে সেটা ভাবতেই কেমন জানি একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কিন্তু মুখের ওপর আর কিছু না বলে আমি একপাশে ফিরে শুয়ে রইলাম। কিছুক্ষণ ঘরটা একদম চুপচাপ, শুধু টিনের চালে একটা ঝিঝি পোকার ডাক আর আমাদের দুজনের হালকা শ্বাস ফেলার শব্দ। দিনভর এত ধকল গেছে যে চোখের পাতা দুটো ভার হয়ে আসছিল। ঘুমটা যখন কেবল চোখে জড়িয়ে আসছে, ঠিক তখনই কাচের বাল্বটা নিভে গেল। কারেন্ট চলে গেছে। গ্রামের কারেন্ট একবার গেলে কখন আসবে তার কোনো ঠিকানা নেই। মুহূর্তের মধ্যে ঘরটা যেন খুটখুটে অন্ধকারে ডুবে গেল। আগস্ট মাসের ভ্যাপসা গরম, তার উপর চারপাশ একদম বন্ধ। ঘরের ভেতরে যেন দম আটকে আসার উপক্রম। ঘাম বের হতে শুরু করলো। আমি বেশ বিরক্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক ওই সময়ে আমার একদম মাথার কাছে হালকা বাতাসের একটা দোলা লাগলো।
খসখস শব্দে বুঝলাম ময়না অন্ধকারের মধ্যেই উঠে বসেছে। হাত বাড়াতেই বুঝলাম সে কোনায় রাখা তালপাতার পুরনো পাখাটা খুঁজে বের করে আমাকে বাতাস করতে শুরু করেছে। আমি একটু অবাক হয়ে বললাম, এই, তুমি জেগে আছো? বাতাস করা লাগবে না, তুমি শুয়ে পড়ো। ময়না হাত থামালো না। অন্ধকারের মধ্যেই তার মিষ্টি শান্ত গলাটা ভেসে এলো, আপনি ঘুমান, সারাদিন অনেক খাটুনি গেছে আপনার। দোকান চালানো, বিয়ের ধকল, আবার এই গরমে ঘুম আসবে না। বাতাসে একটু লাগলে ঘুমটা ধরে যাবে। বাতাসের ছন্দে হাত পাখাটা সমান তালে এগোচ্ছে আর পিছাচ্ছে। গায়ে শীতল বাতাসের পরশ পেয়ে শরীরটা বেশ আরাম পেল। আমি অন্ধকারের দিকে তাকিয়ে তার মুখের অবয়বটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই স্পষ্ট নয়, শুধু অনুধাবন করলাম এই মেয়েটার ভেতর অন্যরকম এক ধৈর্য আছে। পাড়াপড়শির এত বিষাক্ত কথা শুনেও তার চলাফেরায় বা কথায় কোনো রাগ বা জেদ নেই। তোমার গরম লাগছে না? আমি আস্তে করে জিজ্ঞেস করলাম। অভ্যাস আছে। ময়না এক হাতে পাখা চালাতে চালাতে অন্য হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালে জমে ওঠা ঘাম মুছে নিয়ে বলল, আমাদের বাড়িতেও কারেন্ট গেলে আম্মা এভাবে বাতাস করত। আপনি চুপচাপ ঘুমান তো, বেশি কথা বললে গরম আরও বাড়বে। ময়নার বাতাসের ছন্দে আর শীতল আমেজে আমার চোখের পাতা সত্যি সত্যি ভার হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন জানালার ফাঁক দিয়ে বাইরে কড়া রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। চোখ মেলেই আমার মাথাটা ভো ভো করে উঠল। ঘরে অন্য দিনের মতো কোনো এলোমেলো ভাব নেই। খাটের পাশের রশিতে কাল রাতের আমার সেই ঘামে ভেজা পাঞ্জাবি আর ময়নার ভারী শাড়িটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে মেলে দেওয়া হয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো কাল রাত পর্যন্ত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঘরের মেঝেটা একদম পরিচ্ছন্ন, ধুলোবালি কোথাও দেখা যাচ্ছে না। সব কিছু কেমন যেন পরিপাটি আর চকচকে লাগছে। আমি খাট থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম। ময়না তখন উঠানের এক কোণে বালতি নিয়ে কাপড় ধোয়ার কাজ শেষ করছিল। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা করে খোপা বাঁধা। কাল রাতের লাল শাড়ির ভারী সাজের চেয়ে এই সাধারণ সাজেই তাকে দেখতে বেশি মানিয়েছে। গায়ের রঙটা আসলেই কালো, তবে মুখটা কেমন যেন একরকম মায়ায় ভরা। একটা শান্ত গৃহস্থালী ভাব ফুটে উঠছে তার প্রতিটা কাজকর্মে। আমাকে উঠতে দেখে ময়না হাসি মুখে এগিয়ে এলো। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা রেডি করতেছি। আম্মা তো আপনাকে ডাকতে আসছিল। আমি বললাম রাতে দেরি করে ঘুমিয়েছেন, তাই যেন না ডাকে। আমি কিছু না বলে কলপারে গিয়ে ভালো করে মুখ হাত ধুয়ে নিলাম। বাড়িতে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাবা কাল রাতের পর থেকে আজ সকালে বেশ স্বাভাবিক। উঠানে বসে চা খাচ্ছেন আর মাঝে মধ্যে মায়ের সাথে নিচু গলায় কথা বলছেন। আমাকে দেখে বাবা অবশ্য কোনো কথা বললেন না, তবে তার মুখের ভাব দেখে বুঝলাম কালকের মতো কড়া ভাবটা আর নেই। ঘড়িতে তখন ঠিক সকাল 8টা বাজে। বাড়ির উঠানে একটা ভ্যান এসে থামল। ভ্যান থেকে নামলেন আমার শ্বশুর, ময়নার বাবা। তার হাতে দুটো বড় বড় প্লাস্টিকের ব্যাগ আর পাটের বস্তা। ভ্যানওয়ালা ভ্যান থেকে একটা বিশাল বড় রুই মাছের পলিথিন বের করে উঠানের পিঁড়িতে রাখল। মাছটা তখনও তাজা, পাড় মারছে। সাথে আনা বস্তা খুলতেই দেখা গেল খাসির মাংস, ডজন ডজন ডিম, পোলাওয়ের চাল, খাঁটি ঘি আর নানা রকমের মরশুমি ফলমূল। শ্বশুরমশাই হাঁপাতে হাঁপাতে ভ্যানওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বললেন, বেয়াই সাহেব ভালো আছেন?
সকালে ভাবলাম মেয়েটার খোঁজও নিয়ে আসি আর দুপুরের রান্না বান্নার জন্য সামান্য কিছু বাজারও নিয়ে আসি। জামাই তো সকালে দোকানে যাবে, একটু ভালো মন্দ না খেলে হয়। বাবা হন্তদন্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আরে বেয়াই সাহেব, এত সব আনার কি দরকার ছিল? আপনি একা একা এত ভারী জিনিস নিয়ে আসলেন। আরে না না বেয়াই সাহেব, এতে আবার ভার কিসের? আমার একমাত্র মেয়ে এই বাড়িতে আইছে, আমি না দেখলে কে দেখব বলুন? শ্বশুর মশাই বেশ হাসি খুশি গলায় বললেন। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ এসব দেখছিলাম। আমার বুকের ভিতর আবার সেই কাল রাতের অস্বস্তিটা মোচড় দিয়ে উঠল। পাড়ার লোকজনের কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। মেয়ের বাপের মেলা সম্পত্তি, করিম ভাই টাকার লোভে বিয়ে করাইছে। শ্বশুরমশাই এত জিনিসপত্র নিয়ে এসেছে দেখে যেন মনে হচ্ছিল টাকা পয়সার গরমটাই তিনি আমাদের সামনে তুলে ধরছেন। তিনি হয়তো ভেবেছেন এইসব বড় বড় মাছ আর মাংস পাঠালেই আমার মতো একটা মুদি দোকানদার ছেলে খুব খুশি হয়ে যাবে। ময়না ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে দেখে বলল, আব্বা, তুমি এত সকালে এত সব বাজার নিয়ে ঘর থেকে বের হইতে গেলে কেন? শরীরটা তো ভালো না তোমার। তোর শাশুড়িকে একটু সাহায্য করবি মা। নতুন ঘর, নতুন মানুষ, গুছায়ে চলবি। শ্বশুর মশাই ময়নার মাথায় হাত রেখে আদর করে বললেন। শ্বশুরমশাই ঘরে এসে বসলেন। আম্মা তড়িঘড়ি করে ওনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেলেন। ময়নাও আম্মার পিছু পিছু রান্নাঘরে ঢুকে হাত লাগালো। পুরো বাড়িতে যেন একটা উৎসবের মেজাজ চলে এলো। কিন্তু আমার মাথার ভেতরের অশান্তিটা কমছিল না। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের ভেতর গেলাম। জামাটা গায়ে চাপিয়ে দোকানের চাবিটা পকেট থেকে বের করে নিলাম। এই ভর দুপুরে বা লোকজনের কোলাহলে আমার থাকতে ইচ্ছে করছিল না। ঘর থেকে বের হওয়ার সময় ময়না দরজার কাছে এসে দাঁড়ালো। তার হাতে একটা ছোট প্লেটে 2টো পরোটা আর ডিম ভাজা। সকালে কিছু না খেয়ে দোকানে যাচ্ছেন কেন? একটু খেয়ে যান। ময়না প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল। আমি প্লেটের দিকে তাকিয়ে একটা ঠান্ডা দৃষ্টিতে ময়নার দিকে তাকালাম। তারপর বেশ শক্ত গলায় বললাম, তোমার বাপের টাকা আর এসব বড় বড় উপহার দেখে তোমার হয়তো খুব অহংকার হচ্ছে, তাই না? কিন্তু মনে রেখো ময়না, আমি সাহেব বাবার জন্য এই বিয়েতে রাজি হয়েছি ঠিকই, কিন্তু তোমার বাপের এই বড়লোকি আর টাকার গরম আমি আমার ঘরে দেখতে চাই না। কথাটা বলেই আমি তার হাতের প্লেটটার দিকে আর না তাকিয়ে এক প্রকার দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিলাম। পিছনে ময়না কেমন থমকে দাঁড়িয়ে রইল, তা আর আমি ফিরে দেখলাম না। দোকানে এসে ঝাপটা খোলার পরও মনটা একদম শান্তি পাচ্ছিলাম না। চালের বস্তা, ডালের ডিব্বা আর তেলের টিনের মাঝে বসে বারবার চোখের সামনে ভেসে উঠছিল ময়নার সেই থমকে যাওয়া মুখটা। পেট হাতে মেয়েটা ওভাবে দাঁড়িয়ে রইল আর আমি তাকে সোজা কটু কথাগুলো বলে চলে আসলাম। কাল রাতে যে মেয়েটা আমার ক্লান্তি দেখে না ঘুমে নিজের হাতে বাতাস করলো, সকালে পুরো ঘরটা নিজের মতো পরিপাটি করে সাজালো, তার সাথে কি আমার আচরণটা একটু বেশি রুক্ষ হয়ে গেল? বাবার ওষুধের খরচ আর সংসারের টানে পড়ালেখা ছেড়ে এই দোকানে বসা, আত্মসম্মান বোধটা আমার একটু বেশিই চড়া। শ্বশুরবাড়ির এই উপচে পড়া জিনিসপত্র যেন আমার সেই আত্মসম্মানেই আঘাত করছিল। কিন্তু ময়নার তো এতে কোনো দোষ ছিল না। সে তো শুধু সকালে আমার জন্য প্লেটে 2টা পরোটা নিয়ে দাঁড়িয়েছিল। দুপুরের দিকে রোদের তাপ বাড়লে দোকানের কাস্টমার কমে এলো। খা খা করা বাজারে একা বসে নিজের উপরেই এক প্রকার রাগ হতে লাগলো। আবার মনে মনে বললাম, ওই কালো মেয়েটার জন্য আমার খারাপ লাগবে কেন? বেলা 1:30 নাগাদ টিফিন বাটি হাতে আম্মা দোকানে এলেন।
আম্মার মুখটা বেশ আনন্দিত দেখাচ্ছিল, তবে আমাকে দেখে হালকা গম্ভীর হওয়ার চেষ্টা করলেন। বেঞ্চে বাটিটা রেখে আম্মা বললেন, তুই সকালে মেয়েটার সাথে কেমন আচরণ করে বের হয়েছিস বাজান? সকালে যখন বাজারে গেলি, মেয়েটা প্লেট হাতে নিয়ে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটো তার টলমল করছিল, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দেয় নাই। কোনো কথা না বলে রান্নাঘরে এসে আমারে কাজে সাহায্য করতে লেগে গেল। আমি কোনো উত্তর না দিয়ে কাঠের বেঞ্চের দিকে তাকিয়ে রইলাম। আম্মা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, তোর শাশুড়ি বা শ্বশুর টাকা পয়সা দেখাতে আসে নাই রে শাহেদ। বাপ মা তাদের একমাত্র মেয়ের নতুন সংসারে প্রথম প্রথম একটু বেশি যত্ন করে, এটাই নিয়ম। আর মেয়েটা রূপ দিয়ে কি করবি রে বাপ? স্বভাবটা শোনার মতো। তোর বাবার টাইমে প্রেশারের ওষুধগুলো ময়না নিজেই তোর বাবার হাতে ওষুধ আর গ্লাসে পানি তুলে দিছে। তোর বাবা তো ওনার ব্যবহারে একদম গলে গেছে। তুই অযথা মেয়েটার উপর রাগ দেখাচ্ছিস। আমার কথাগুলো শুনে বুকের ভেতর এক অচেনা অস্বস্তি মোচড় দিয়ে উঠল। অমনি নিঃশব্দে টিফিন বাটিটা খুললাম। বাটি থেকে খাসির মাংসের বেশ সুবাস বের হচ্ছিল। ময়না নিজ হাতে তোর জন্য ভর্তা আর এই মাংসটা রান্না করছে। তুই সকালে না খেয়ে আসছিলি দেখে কত যত্ন করে বাটিটা গুছিয়ে দিল। আম্মা দাঁড়িয়ে থেকে বললেন, খা, খেয়ে ঘরে এসে বাসন দিয়ে আসিস। এক লোকমা ভাত মুখে দিতেই থমকে গেলাম। রান্নার স্বাদটা আসলেই অসাধারণ ছিল, কিন্তু তার চেয়েও বেশি বুক ঠেলে এক ধরনের অপরাধবোধ উঠে এলো। যার সাথে সকালে অমন ব্যবহার করলাম, সেই এত যত্ন করে আমার পছন্দের ভর্তা বানিয়ে পাঠিয়েছে। পুরো ভাতটা শেষ করতে গিয়ে আমার গলা আটকে আসতে লাগলো। সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরলাম। উঠানে পা দিতেই কেমন একটা নিঝুম ভাব চোখে পড়ল। প্রতিদিনের মতো আজ বাবা উঠানে বসেননি, ঘরের ভেতরেই আছেন। কলপারে হাত মুখ ধুয়ে যখন নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম, ভেতরটা একদম অন্ধকার। দরজাটা আস্তে করে ঠেলতেই খাটের দিকে নজর গেল। ময়না পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে শুয়ে আছে। টেবিলের ওপর চার্জার লাইটটা জ্বলছে। আমি পা টিপে টিপে কাছে গেলাম। সকালে দেওয়া খোঁচাগুলোর পর হয়তো রাগ করে মুখ ফিরিয়ে শুয়ে আছে, এমনটাই ভেবেছিলাম। কিন্তু কাছে গিয়ে দেখলাম তার হাত পা হালকা কাঁপছে। কপালে হাত দিতেই চমকে উঠলাম, গা একদম জ্বরে পড়ে যাচ্ছে। কাল সারা রাত না ঘুমিয়ে আমাকে বাতাস করা, ভ্যাপসা গরমে ভিজে রান্না করা, ঘর পরিষ্কার করা আর সকালের ওই কাহিনী সব মিলিয়ে মেয়েটার শরীর আর সহ্য করতে পারেনি। তার উপর সকালে আমার দেওয়া ওই নির্মম কথাগুলোর আঘাতে তো ছিলই। আমি একটু থমকে দাঁড়িয়ে থেকে ডাকলাম, এই ময়না। ময়না পিটপিট করে চোখ খোলার চেষ্টা করলো। আমাকে দেখে চাদরটা গায়ে আরও শক্ত করে জড়িয়ে উঠে বসার চেষ্টা করতেই আমি বাধা দিলাম, উঠতে হবে না, শুয়ে থাকো। ময়না ভাঙা গলায় বলল, আপনার রাতের খাবার ঢাকনা দিয়ে রাখা আছে টেবিলে, আম্মাকে ডেকে দিতে বলেন। আমার শরীরটা কেমন জানি একটু ভালো লাগছে না, তাই শুয়ে পড়লাম। মেয়েটার গলা শুনে আর কপালে আগুনের মতো উত্তাপ অনুভব করে নিজের ভেতরের সব অহংকার আর রাগ যেন এক মুহূর্তে জল হয়ে গেল। নিজের ওপর প্রচণ্ড ঘেন্না হতে লাগলো। যে মেয়েটা অসুস্থ শরীরেও আমার রাতের খাবারের কথা বলছে, তার সাথে আমি সকালবেলা কী ব্যবহারটাই না করলাম। আমি কোনো কথা না বলে ঘরের কোণ থেকে পতিলা ভরা পানি আর একটা পরিষ্কার সুতির তোয়ালে নিয়ে আসলাম। খাটের পাশে বসে তোয়ালেটা পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে তার কপালে রাখলাম। ময়না চমকে উঠে চোখ খুলল। এ কী করছেন আপনি? ছাড়েন, আমি ঠিক আছি, আপনার গিয়ে ভাত খেয়ে আসেন। আমি ঠিক আছি, চুপচাপ শুয়ে থাকো,
আমি গম্ভীর গলায় বললাম, সকাল থেকে অনেক বড় বড় কথা বলেছি না? এখন একটু মুখটা বন্ধ রেখে শুয়ে থাকো। তোয়ালেটা বারবার পানিতে ভিজিয়ে তার কপালে গালে দিতে লাগলাম। ময়না স্থির হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার ওই মায়াবী চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে কানের দিকে নেমে এলো। কিন্তু এবার আর সেই জল কষ্টের ছিল না। সকালের কথাগুলোর জন্য আমি একটু থেমে নিচের দিকে তাকিয়ে বললাম, আমি সকালের ব্যবহারের জন্য সত্যি দুঃখিত ময়না। আমার বোঝা উচিত ছিল। ময়না কিছু বলল না, শুধু ভিজে আসা চোখে হালকা একটু হাসলো। ওই ঘোলাটে আলোয় তার সামান্য হাসিটুকুই যেন আমার বুকের ভেতর জমা সব কালো মেঘ এক নিমেষেই উড়িয়ে নিয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।